আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বহুল প্রতীক্ষিত সেই স্যান মেরিনো ম্যাচটা আজকে রাতেই এবং বাংলাদেশ সময় রাত 11টায় টি স্পোর্টসের পর্দায় আমরা বাংলাদেশ ভার্সেস স্যান মেরিনোর ম্যাচটা দেখব। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপ সফরে গিয়েছে এবং এই ফিফা ফ্রেন্ডলি টায়ার ওয়ান ম্যাচটা স্যান মেরিনোর সঙ্গে খেলবে। এই ব্যাপারটা কিন্তু মোটামুটি 2 মাস আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের যেই ওভারঅল জুন উইন্ডোটা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ স্টার্ট সেটা কিন্তু স্যান মারিনোর সঙ্গেই হবে সেটা আমরা জানতাম। এবং আমরা এখন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছি যেখানে বাংলাদেশের ওভারঅল স্কোয়াড তারা স্যান মারিনো অবস্থান করছে, সেখানে তারা অলরেডি প্র্যাকটিস সেশন কাটিয়েছে এবং ইম্পর্টেন্ট কিছু অ্যাসপেক্টস রয়েছে এই ম্যাচটার। পার্টিকুলারলি ইটস নট অনলি যে একটা হিস্টোরিক ম্যাচ, কারণ একটা ইউরোপিয়ান নেশনের সঙ্গে ইউরোপে গিয়ে বাংলাদেশ খেলবে, সেটার চেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে যেন। কারণ একটা চেকপোস্ট আমরা ক্রস করে চলে গেছি এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর যে ওভারঅল টুর্নামেন্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং সেই টুর্নামেন্টটায় বাংলাদেশ ইন্ডিয়ার উপরে গিয়ে শেষ করেছে, সেটাও একটা ক্রেডিটের ব্যাপার ডেফিনেটলি। তবে আমরা মেইন পর্বে কোয়ালিফাই করতে পারি নাই। ইন জেনারেল বাংলাদেশের একটা ইমপ্রুভমেন্ট আমরা অন্তত দেখছি ইন টার্মস অফ রেজাল্টস, বাট তারপরও একটা যে ট্রানজিশন হচ্ছে সেই ট্রানজিশনের আরো একটা প্রমাণ হচ্ছে বাংলাদেশের কোচিং স্টাফে চেঞ্জ হয়েছে। ডুলি দ্য ইউএসএ ম্যান, তিনি কিন্তু চলে এসেছেন এবং এই ম্যাচটাই তার প্রথম অফিসিয়াল বাংলাদেশের হেড কোচ হিসাবে তার দায়িত্ব পাওয়ার পর প্রথম অফিসিয়াল ম্যাচ। সো এই জায়গাটা থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রানজিশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে আসলে ডুলি তিনি আসলে কি করতে পারেন, তার ওভারঅল পারফরমেন্সটা কেমন হয়, তার দলকে তিনি আসলে কিভাবে পরিচালিত করতে চান। কথায় কিন্তু আমরা অনেক কিছু শুনে ফেলেছি। ডুলি বলছিলেন যে তিনি আসলে এমন ভাবে টিমটাকে খেলাতে চান যেখানে বুন্দেসলিগা সুলভ একটা মেকানিজম তিনি ইনক্লুড করতে চাচ্ছেন ইন টার্মস অফ ডিসিপ্লিন, ইন টার্মস অফ গেম প্লে, ইন টার্মস অফ ইন্টেন্সিটি। সো ওই ব্যাপারটা তিনি আসলে নিয়ে আসতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ ইয়র্গেন ক্লিন্সম্যান অনেক দিন ধরে এবং ইউএস এর ফর্মার ইন্টারন্যাশনাল প্লেয়ারও, তিনি ক্যাপ্টেনও ছিলেন দলটার একটা সময়। সো তার ওভারঅল যেই প্লেইং এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক হাই প্রোফাইলের, তার কোচিং ম্যানেজারিয়াল যেই অ্যাসপেক্ট থেকে কাজ করা সেটাও খুব হাই প্রোফাইলের এবং তার ফার্স্ট যে অ্যাসাইনমেন্টে সেখানে তিনি একদিক থেকে বলবো কিছুটা লাকি, কারণ বাংলাদেশের এতগুলো অরিজিন প্লেয়ারকে তিনি পেয়েছেন এই দলটার ভিতরে। তার কাজটা কি একটু সহজ হয়ে যেতে পারে কিনা সেই কনটেক্সটে, কারণ হামজা চৌধুরী ইজ হ্যাবিচুয়েটেড টু প্লে ইন ইউরোপ। সমিত সোম তিনি তো ক্যানাডিয়ান লিগেই বহু বছর ধরে খেলেছেন, এখন ইংল্যান্ডেও তিনি রিসেন্ট সময় প্র্যাকটিস করেছেন। ফাহমিদুল প্লেজ ইন ইউরোপ, তিনি ইটালিতে খেলছেন। জায়ান আহমেদ বাইরে থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কাজেম শাহ, তারও আসলে বর্ন ব্রট আপ হওয়া সব ব্যাপারগুলোই আসলে দেশের বাইরে ছিল। সো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এখানে অরিজিন প্লেয়ারদেরই একটা ইন্টেন্সিটি আছে এবং তারও পেছনে যদি যাই, জামাল ভুইয়া, হি প্লেড ইন ডেনমার্ক। আমরা যদি তারিক কাজীর কথা বলি, হি প্লেড ইন ফিনল্যান্ড। সো এই বিষয়গুলো আমার মনে হয় ডুলিকে অন্তত কমিউনিকেশনের জায়গাটা থেকে বা তিনি আসলে কি ধরনের ফুটবল খেলতে চান সেই ইমপ্লিমেন্টেশনের জায়গায় ট্রেনিং গ্রাউন্ডে একটা দারুণ হেল্প তার হচ্ছে আমার কাছে মনে হয়। এবং কিছু চ্যালেঞ্জ ডুলির জন্য রয়েছে এবং সেই চ্যালেঞ্জটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ যেহেতু স্যান মারিনো ম্যাচের প্রিভিউ একটা ওয়ান অফ গেম, আমরা আসলে এই ম্যাচটার মধ্যেই তো আর আমরা বাংলাদেশের ওভারঅল স্কোয়াডের সবার পারফরমেন্স হয়তো সেভাবে দেখতে পারবো না। তবে আমরা যদি জিততে চাই ম্যাচটা, ডেফিনেটলি সেই জায়গাটার মধ্যে ডুলির গেম প্ল্যানের একটা ইমপ্লিমেন্টেশন হয়তো আমরা দেখতে চাইবো এবং বাংলাদেশ তাদের যেই ম্যাচুরিটিটা রয়েছে সেই ম্যাচুরিটির জায়গা থেকে যদি তারা পারফরমেন্সটা দিতে পারে, আমার মনে হয় ইট উইল বি আ ভেরি ভেরি গুড ফাইট। স্যান মারিনো আমাদের অপোনেন্ট যারা, তাদের ব্যাপারে অনেকেই ধারণা অলরেডি ইতিমধ্যে পেয়ে গেছেন, বাট তারা কিন্তু বাংলাদেশের চেয়েও নিচে ফিফা র্যাঙ্কিং এর কথা যদি বলি, এবং তাদের রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না, তারা একটা লুজিং স্ট্রিকেই আছে। মাঝখানে লিথুয়ানিয়াকে বোধহয় তারা হারিয়েছিল এবং সেটা তাদের সবচেয়ে বড় জয় ছিল। অনেক দিন পর তারা কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেছে, কারণ সাধারণত এই স্যান মারিনো তারা কিন্তু ইউরোপের তাদের আশপাশের দলগুলোর সঙ্গে খেলে এবং কোনো ম্যাচই তারা জিততে পারে না। ইউরোপের সবচেয়ে দুর্বল দল বললেও কিন্তু ভুল হবে না। বাট ইন এনি কেস দে আর ইউরোপিয়ান সাইড, তাদের একটা ফিজিক্যাল অ্যাডভান্টেজ থাকবে, তাদের হোম অ্যাডভান্টেজ থাকবে। বাংলাদেশ সেই সবকে কাটিয়ে কিভাবে করে পারফর্ম করে মাঠে সেটাই দেখার বিষয়। এবং আমাদের হামজা আছে, সেই বিষয়টা আসলে বলতেই চাই। আমাদের হামজা আছে, হামজা ইজ দ্য বিগেস্ট অ্যাসেট দ্যাট বাংলাদেশ হ্যাজ, দ্যাট সাউথ এশিয়ান ফুটবল হ্যাজ, দ্যাট এশিয়ান ফুটবল হ্যাজ ইন জেনারেল, যদি এভাবেও চিন্তা করি। সো ওভারঅল আমার মনে হয় যে হামজার উপর একটা স্পটলাইট আলাদা ডেফিনেটলি থাকবে এবং ডুলি হামজাকে কেন্দ্র করে কিভাবে এই দলটা সাজান সেটাই এখন দেখার বিষয় হবে। সো আমরা স্টার্টিং ইলেভেনের প্রেডিকশনে চলে যাই, যেখানে বাংলাদেশের ইলেভেনটা কেমন হতে পারে বা ফরমেশন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমরা চিন্তা করছি এভাবে যে আসলে বাংলাদেশ যদি সেখানে ম্যাচটা খেলতে যায়, আমাদের কিছু অ্যাটাকিং আউটলেটকে সাথে না নিয়েই কিন্তু আমরা যাচ্ছি, রাকিবকে কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং একটা এক্সপ্লোসিভ পেস ফ্রম দ্য রাইট সাইড কিংবা ফ্রন্ট লাইনে সেই জায়গাটা কিন্তু আমরা পেসটা মিস করবো রাকিবের। সো সেটারও একটা রিপ্লেসমেন্ট নিয়ে ভাবার বিষয় রয়েছে। আপ ফ্রন্ট আসলে কম্বিনেশনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটা চিন্তার জায়গা আছে। মিডফিল্ড আমরা ওভারলোড করবো কিনা, সেখানে
আসলে চারজন মিডফিল্ডার দিয়ে আমরা খেলবো কিনা সেই বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করি সেখানেও একটা ফ্যাক্টর আছে। এবং সেন্ট্রাল ডিফেন্সিভ পজিশনটায় খুব একটা কনফিউশন না থাকলেও ফুলব্যাক পজিশনে আসলে কারা খেলতে পারেন সেটা নিয়ে একটা চিন্তা আছে। গোলকিপিং পজিশন নিয়ে ডেফিনেটলি বিশাল বড় একটা চিন্তা আছে। আসলে আমরা শুরুতেই গোলকিপিং পজিশন দিয়ে যাই, সেখানে আনিসুর রহমান জিকোকে রাখা হয়েছে স্কোয়াডের মধ্যে, এবং মিতুল মার্মাও আছেন যিনি কিনা বাংলাদেশের রেগুলার স্টার্টার ছিলেন। অন্তত কাবরেরা এরার অনেকটুকু তিনি কিন্তু পার করে দিয়েছেন, এবং পুরো এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মিতুল মার্মাকে আমরা আসলে গোল পোস্টে দেখেছি। সো এই ম্যাচটাতে কি তার পরিবর্তন কিছু হবে কিনা, আমার কাছে মনে হয় যে না, সেটা হবে না। মিতুল মার্মাই হয়তো সুযোগটা পাচ্ছেন, ফার্স্ট ক্র্যাকটা ডুলির আন্ডারে হয়তো মিতুল মার্মাই পেতে চলেছেন। সেন্টার ব্যাক যে পজিশনটা রয়েছে সেই জায়গায় তপু বর্মন এবং তারিক কাজী যেহেতু দুজনেই ফিট আছেন, রেডি আছেন, তারা দুজনই স্টার্ট করবেন একসঙ্গে। আর রাইট ব্যাক পজিশনে সাদউদ্দিন খেলবেন না আমার কাছে মনে হয়, বিকজ তার যে এনার্জিটা, ওয়ার্ক রেটটা সেটা বাংলাদেশের প্রয়োজন হবে। এবং অনেকেই তার ডিসিশন মেকিং নিয়ে অনেক প্রশ্ন করেন, বাট ডেফিনেটলি এই জায়গাটায় আসলে ফিটনেসের একটা বিষয় রয়েছে, টু বি ফিট অ্যান্ড রেডি এনাফ। বিশ্বনাথ ঘোষ একটা খুব ভালো অপশন রয়েছেন এই জায়গাটায়, তবে স্টার্টটা হয়তো সাদই করবেন, বিশ্বনাথ ঘোষকে হয়তো পরবর্তীতে নামানো হবে। এবং এমনও হতে পারে যে সাদকে পরবর্তীতে উপরে ঠেলে দিয়ে বিশ্বনাথ তিনি রাইট ব্যাকে চলে আসবেন, সাদ রাইট মিডফিল্ডে চলেও যেতে পারেন সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি। বাট সাদউদ্দিন স্টার্ট করছেন আমার ধারণা মতে। লেফট সাইডে জায়ান আহমেদ ফর শিওর ইজ দ্য ইজিয়েস্ট অপশন টু পিক। আমার মনে হয় ইসা ফয়সাল আছেন অ্যানাদার ভেরি গুড অপশন, বাট এই কম্পিটিশনটা রিসেন্ট সময় আমরা জায়ান আহমেদকে দেখছি যে তিনি সুযোগটা পাচ্ছেন, এবং এত ইয়াং এই যে তিনি এই চান্সগুলো পাওয়া আমার মনে হয় তার জন্য ইম্পর্টেন্ট হবে, তার ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এবং তিনি অ্যাটাকিং ফ্রন্টে তার পেস, তার ক্রসিং সেটাকে নিয়ে আসতে পারবেন, আমার মনে হয় সেটা খুব উপকারী হবে বাংলাদেশের জন্য এই জায়গাটায় অন্তত। মিডফিল্ডে যদি যাই, আমি আশা করবো ডুলি তিনি ওভারলোডটা করে দিবেন মিডফিল্ডে ম্যাক্সিমাম নাম্বার অফ মিডফিল্ডার্স আমরা নামাতে পারি, এবং আমাদের ওভারঅল স্কোয়াডের মধ্যে অনেক মিডফিল্ডার আছেন। সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে অনেক মিডফিল্ডারদেরকে আমরা দেখতে পারি মাঠের মধ্যে, যার মধ্যে অন্তত জামাল ভুঁইয়া এবং হামজাকে আমি দেখতে চাই, যারা নাম্বার 6 নাম্বার 8 এই পজিশন গুলোতে অপারেট করবেন। জামালকে আইডিয়ালি ডেফিনেটলি নাম্বার 6 বা 8 হিসেবে কনসিডার করা হয় না, রিসেন্ট সময় ইভেন কাবরেরাও কিন্তু জামালকে অ্যাটাকিং মিড হিসেবে খেলিয়েছেন। বাট আমার কাছে মনে হয় মিডফিল্ড ওভারলোডে জামাল ক্যান প্লেয়ার্স ইন 8, হামজাকে আমরা নাম্বার 6 এ রাখলাম, এবং সেই সাথে কাজেম শাহ তাকে আমরা যদি ইনক্লুড করে ফেলি এই জায়গাটার মধ্যে, দ্যাট উইল বি আ নাইস 3 ম্যান মিডফিল্ড। কাজেম শাহ অন দ্য রাইটার সাইড খেলবেন, জামাল অন দ্য লেফট সাইড, হামজা হচ্ছে মাঝখানে থাকবেন, আর তাদের সামনে থাকবেন সমিত সোম। সো সমিত সোমের পজিশনিংটাও ইন্টারেস্টিং হবে, কারণ তাকেই আমরা দেখেছি যে আসলে বক্সের বাইরে থেকে যে সেকেন্ড বলে রানগুলো নেওয়া বা সেকেন্ডারি রানগুলো নেওয়া, এই কাজটা কিন্তু তিনি খুব ভালো করতে পারেন, এবং বলটা ক্যারিও করতে পারেন বেশ ভালো। সো বলটা যখন অর্গানাইজ ওয়েতে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে, সমিত সোমকে খুবই ইম্পর্টেন্টলি দরকার হবে আউটসাইড দ্য বক্সের ওই এলাকা থেকে শটও নিতে পারেন, ভেতরেও রান করে ঢুকে যেতে পারেন, একটু ওয়াইডে ড্রিফটও করে যেতে পারেন। সো ওই ফ্রি রোলটা আমার মনে হয় তাকে দেওয়া হতে পারে। সো বেসিক্যালি কাজেম শাহ, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সেই সাথে সমিত সোমকে আমরা অ্যাটাকিং মিডে দেখবো। আর ফ্রন্ট লাইনে আমরা মোরসালিনকে ডেফিনেটলি দেখছি, আই থিঙ্ক তিনি লাইনটা লিড করবেন, যদিও লাইন লিড করা বলতে এরকম নয় যে তিনি একেবারে ডিফেন্ডারদের সঙ্গে ঠেসে দাঁড়িয়ে থাকবেন। আমার মনে হয় যে দুই সেন্টার ব্যাক থাকবেন স্যান মেরিনোর, তাদেরকে আসলে অফ দ্য বল অন্যান্য জায়গায় ড্র্যাগ করে নিয়ে যাওয়ার কাজটা মোরসালিন করতে পারবেন খুব ভালো, এবং তার ডেফিনেটলি ওই সেকেন্ড রানটাও ভালো আছে। অ্যাজ আ ফলস নাইনের আগেও আমরা তাকে খেলতে দেখেছি আন্ডার কাবরেরা, সো তিনি সেই জায়গাটা দখল করলেন। আর লেফট ফ্ল্যাঙ্কে ফরওয়ার্ড লাইনে আমি ফাহিমকেই দেখছি আলটিমেটলি। আপনারা অনেকেই ইমনের কথাও বলতে পারেন যে তাকে কেন আমরা স্টার্ট করাই না, হতে পারে তাকে দিয়ে স্টার্ট করানো, বাট আমার চয়েস হবে ফাহিম, কারণ একটা লেফট ফুটেড প্রোফাইল আমাদের এই টিমটার মধ্যে বোধহয় দরকার, যেটা একটা শর্টেজ আছে। সো ফাহিম এট দ্য মোমেন্ট তার প্রিমিয়ার লিগ যে খেলেছেন তিনি, বাংলাদেশ ফুটবল লিগ যেটা খেলেছেন, সেখানেও কিন্তু তার পারফরমেন্স খুব একটা খারাপ না। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এরকমই একটা স্টার্টিং 11 অন্তত বাংলাদেশের হবে। ফরমেশনটা কেমন হয় সেটাও দেখার জন্য আমি ইন্টারেস্টেড, কারণ ডুলির আন্ডারে এটাই ফার্স্ট বাংলাদেশের ম্যাচ, দেখতে হবে যে তিনি কাকে কোন জায়গায় আসলে পজিশন করাচ্ছেন। আমরা খুবই এক্সাইটেড, আশা করি বাংলাদেশ সান মেরিনোকে হারিয়ে ইউরোপে তাদের যে যাত্রাটা আছে সেটাকে একটা পরিপূর্ণতা দেবে, এবং আমাদেরকে খুশি করবে, আমাদেরকে গর্বিত করবে। আপনাদের মতামত জানিয়ে দিন, স্টার্টিং 11 কেমন হওয়া উচিত, জামালের স্টার্ট করা উচিত কিনা এই ম্যাচটার মধ্যে জানিয়ে দিন কমেন্ট করে। এবং গোলকিপিং পজিশনটা তো আপনারা জিকোকে দেখছেন নাকি মিতুল মার্মাকে দেখছেন সেটাও জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।